আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠক, ৬ সংস্কার কমিশনের কাজ নিয়ে হবে আলোচনা। সমন্বয়কদের সাথে বৈঠকে সরকারি চাকুরিতে প্রবেশের বয়স বাড়ানোর ইঙ্গিত দিলেন কমিটির আহ্বায়ক, ১ সপ্তাহের মধ্যেই প্রতিবেদন। সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার ৭ দিনের রিমান্ডে, কামাল নাসের ৪ ও সালমান মুর্শিদি ২ দিনের রিমান্ড মঞ্জুর। আওয়ামী লীগ সহ ১৪ দলের শরিকদের বিরুদ্ধে প্রসিকিউশন এনডিএম, গণহত্যার হুকুম দেওয়ার অভিযোগ। বকেয়া বেতনের দাবিতে গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, সেনা সদস্যদের আশ্বাসে প্রত্যাহার। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের চারা বিতরণ, একটি করে গাছ রোপণের সুধীজনদের আহ্বান। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরাও আলোচনায় অংশ নেবেন। আলোচনার মূল বিষয় হবে রাষ্ট্র সংস্কারে গঠিত সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা। সেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। সাদি মাহমুদের রিপোর্ট। বিষয় হচ্ছে যে আপনারা জানেন, আমরা অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। থাকবেন অন্য উপদেষ্টারাও। গত প্রেস কনফারেন্স রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, এবারের আলোচনায় প্রাধান্য পাবে ৬টি সংস্কার কমিশনের কাজের অগ্রগতি। ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হওয়ার পরের থেকে ২ দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন ৬টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। ২ থেকে ৩ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা হবে। এই কমিশনগুলোর ফরমেশন ২ থেকে ৩ দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। কমিশনের গঠনটা ডিপেন্ড করছে এই পলিটিক্যাল টক্সের উপরে না, এটা জাস্ট কিছু আপনারা জানেন যে কমিশনগুলোর প্রধান অলরেডি কাজ শুরু করেছেন, ওদের টিওআরও হয়েছে, টার্মস অফ রেফারেন্স হয়েছে এবং তাদের জন্য অফিসগুলো খোঁজা হচ্ছে। এখন জাস্ট যেটা হচ্ছে যে জাস্ট যারা যারা কমিশনের মেম্বার হবেন, অনেকের ক্ষেত্রে সম্মতি লাগে, তাদের সাথে কনসালটেশন হচ্ছে এই বিষয়গুলো। এর আগে সবশেষ গত ৩১শে আগস্ট সার্বিক পরিস্থিতি, দেশ সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সরকারি চাকুরিতে প্রবেশের বয়স বাড়ানোর ইঙ্গিত দিলেন এ বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী। সমন্বয়কদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ১ সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেয়া হবে বলেও জানান মুঈদ চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন অনেক দিন ধরে। এই দাবি পর্যালোচনা ও সুপারিশ করার জন্য কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে কমিটির সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে
সাংবাদিকদের সাথে কথা বলেন কমিটির আহ্বায়ক। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি যৌক্তিক বলে মনে করেন তিনি। সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সবকিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব, কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না। তবে তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব। বয়স বাড়ানোর পক্ষে যুক্তিতে করোনা সংক্রমণ, শিক্ষা প্রতিষ্ঠানের সেশন জট আর প্রতিবেশী দেশগুলোর উদাহরণ দেন আব্দুল মুঈদ চৌধুরী। এখনকার যে বয়সটা এইটা বাড়ানো উচিত। ইউনিভার্সিটির সেশন জট, কোভিড এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি, কাজেই তাদেরকে এটা রিলিফ দেওয়া দরকার। আর সার্বিক পরিস্থিতিতে পৃথিবীতে আমেরিকায় তো কোনো বয়সই নেই চাকরি প্রবেশের, অন্যান্য জায়গায় পার্শ্ববর্তী দেশগুলোতে অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে, বিভিন্ন সময় হয়েছে। কাজে আমরা এতদিন পিছিয়ে ছিলাম, এটা অবশ্যই যৌক্তিক। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম 35 অথবা শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার দাবিতে আন্দোলন করার সমন্বয়করা আগামী 7 দিন আন্দোলন স্থগিত রাখবে। আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিভিন্ন মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 7 দিন, সাবেক উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী 4 দিন, সাবেক সচিব মেজবাউদ্দিনের 3 দিন, খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর 2 দিন, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে 7 দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা চেষ্টা ও বিস্ফোরণের মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দোহার ও নবাবগঞ্জ থানার 2টি বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আদাবত থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, যাত্রাবাড়ি থানার ইমন হোসেন হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, পল্টন থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন ও গুলশান থানার একটি মামলায় বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান জামানের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদালত। তিনি সব সময় এই ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করতেন এবং ওই আক্রমণের সময় যারা এই আক্রমণ করেছিল তাদেরকে উনি মদত দিয়েছিলেন এবং তাদেরকে উনি সহায়তা করেছিলেন। সেই জন্য এই মামলায় তাকে আজকে তদন্তকারী কর্মকর্তা এই মামলা তাকে আদালতে উপস্থাপন করেন। এসব মামলায় আসামিদের সংশ্লিষ্টতা নেই দাবি করে জামিন চাওয়া হয়। অফিসার্স ক্লাবের 3বার নির্বাচিত ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন, তাকে পল্টন থানার 2 বছর আগের একটি মামলায় তাকে জড়ানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে তার জামিনের প্রার্থনা করেছি এবং রিমান্ড বাতিলের জন্য আমরা প্রার্থনা করেছি। তাকে যেন নিয়মিত চিকিৎসায় রাখা হয়, আদালত সেই আদেশটুকু আজকে দিয়েছেন। আমরা আদালতের আদেশে আমরা সন্তুষ্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন হত্যাকাণ্ড ও হত্যা চেষ্টার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। গণহত্যা সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের শরীকদের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে অভিযোগ দাখিল করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, দলের বিচারের ক্ষেত্রে আইনে বাধা না থাকলেও সাজার ক্ষেত্রে আইনের সংশোধন প্রয়োজন। 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করা হয়েছে। মাজার রহমানের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত 19 জুলাই আওয়ামী লীগের নেতৃত্বে রাজনৈতিক শরিকদের নিয়ে বৈঠক করে 14 দল। এতে
আওয়ামী লীগ ছাড়াও সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, গণ আজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ এবং জাতীয় পার্টি জেপির নেতারা উপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ অভিযোগ দাখিল করে বলেন, বৈঠকে কারফিউ জারি ও আন্দোলনকারীদের ওপর গুলি করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যে এরা অতপ্রুতভাবে জড়িত ছিল এই গণহত্যার আদেশ দেয়াতে। এরা সবাই গণহত্যার আসামি এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেন তাদের আয়তায় যেভাবে পড়ে, আইনটা তারা ভালো বুঝবেন, বাট যেভাবে পড়ে সেভাবে যেন এই অভিযোগের তদন্ত হয় এবং তাদেরকে বিচারের আওতায় সঠিকভাবে আনা হয়। দলের বিচার বিদ্যমান আইনে হবে কিনা সে সম্পর্কে ব্যাখ্যা করেন চিফ প্রসিকিউটর। দলের বিচার করা যাবে এটা আছে, কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে। কিন্তু সেক্ষেত্রে তদন্ত চলা বা বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো আইনগত বাধা নেই। গত 5ই আগস্ট বাবা মার কাছে একটি চিঠি লিখে 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস আন্দোলনে যোগ দিয়ে কিভাবে নিহত হন সে কথা জানান আনাসের মা। বের হয়ে গেছে একটা চিঠি লিখে যে মা আমি আন্দোলনে যাচ্ছি, যদি বেঁচে ফিরি তো ফিরলাম, আর যদি না ফিরি কষ্ট পায়ও না তোমরা। তারপর পুলিশের গুলিতে চাংখারপুল নিরস্ত্রভাবে আমার সন্তানটাকে গুলি করে মারা হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে এ পর্যন্ত তদন্ত সংস্থা ও প্রসিকিউশন মিলে 51টি অভিযোগ দাখিল করা হয়েছে। মাঝফলক মান্না, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ পুলিশের সংস্কারে ইতালি সহযোগিতা করবে বলে জানিয়েছে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। দুপুরে প্রধান উপদেষ্টা কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এই কথা জানান তিনি। আলোচনায় ইতালিতে নিরাপদ ও নিয়মিত অভিবাসন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশ সংস্কারের বিষয়টি প্রাধান্য পায়। ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি নিরাপত্তা বাহিনী প্রশিক্ষণ সহ পুলিশ সংস্কারের জন্য ইতালি সমর্থনের প্রস্তাব দেন। ইতালির পুলিশ বেশ কয়েকটি দেশে এ ধরনের সহায়তা করে বলেও জানান তিনি। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। এগারো পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিদর্শনকালে বগুড়া সেনানিবাসে কর্মরত সকল পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন সেনাপ্রধান। এছাড়া বগুড়া সেনানিবাসে আয়োজিত সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। ফুটবল প্রতিযোগিতায় বিভিন্ন সেনা অঞ্চলের মোট 16টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় 24 পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেড ডিভিশন দল রানার আপ হয়। বগুড়া পরিদর্শনকালে সেনাপ্রধান দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনী কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। খেলাধুলা যেমন শারীরিকভাবে প্রয়োজন, মানসিক বিকাশের জন্য এই খেলাধুলা অত্যন্ত জরুরি। আমরা যে খেলাধুলা করি এটা আমাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ রাখার জন্য অত্যন্ত ভালো ফল দেয় এবং আমি আশা করব যে সমস্ত ফরমেশন সব যে সমস্ত খেলাগুলো হওয়ার কথা সেই খেলাগুলোতে অংশগ্রহণ করবে এবং এই খেলোয়াড়দের যে নৈপুণ্য সেটা ধরে রাখার চেষ্টা করবে। বকেয়া বেতনের দাবিতে দুটি কারখানা শ্রমিকরা গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং সাভারে চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে। সড়ক অবরোধের কারণে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। তবে দুপুরে সেনা সদস্যদের আশ্বাসে অবরোধ তুলে নেন চন্দ্রার শ্রমিকরা। সাভার প্রতিনিধি জাকির হোসেন ও গাজীপুর প্রতিনিধি ফজলুল হকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে মাসরুর শাকিলের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে নায়াগ্রা নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা 3 মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। বকেয়া বেতন না পাওয়ায় চরম দুর্দশায় পড়েছেন বলে জানান তারা। আমাদের 1 মাস সময় চাইছে, আমাদের এখন দেওয়া হয় না। আমরা কেন আজ রাস্তায় আছি? আমাদের কিন্তু আজকে রাস্তায় থাকার কথা না। আমরা কালকে টাকা নিব, মালিক আমাদের বলছে আমরা চলে যাব। আমাদের পাওনা টাকা দিয়ে দিই, তাই সে মুখতে বলছিল 1 মাসের সময় নিছে। সে 1 মাসের মধ্যে যে এরকম করবে আমরা ভাবতে পারিনি কখনো। কালকে আমাদের টাকা দেওয়ার কথা ছিল, কালকেই সে নোটিশটা নাই দিছে। আমরা এখন কি করব? আমরা রাস্তায় থাকবো। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসনে ভোগড়া এলাকায় চাকরি প্রত্যাশীদের আন্দোলনে কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়। আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি কারখানার শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে। তবে শিল্প পুলিশ জানিয়েছে সেনা সদস্যদের আশ্বাসে
দুপুরে অবরোধ তুলে নেয় পোশাক শ্রমিকরা। তবে বেশিরভাগ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেয় উৎপাদন চলছে পুরোদমে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে যৌথ বাহিনীর সদস্যের টহল চলছে। মাসরুর শাকিল, চ্যানেল আই। এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনগুলোতে নিয়মিত মশার ঘনত্ব জরিপ ও নিধন জোরদার না হলেও ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রকোপ নিয়ন্ত্রণে অনেকটাই প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে পড়বে। ডেঙ্গুতে মৃত্যু কমাতে দেশের প্রত্যন্ত ডেঙ্গু প্রবণ অঞ্চলে চিকিৎসার সুযোগ বাড়াতে চিকিৎসার বিকেন্দ্রীকরণের পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। ডেঙ্গুতে 24 ঘন্টায় সারা দেশে আরও 8 জনের মৃত্যু হয়েছে। হঠাৎ করে দায়িত্ব নিলেও দেশের ক্রিকেটকে সামগ্রিকভাবে এগিয়ে নেওয়ার তার মূল লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ। রজত জয়ন্তীর মাইলফলক পেরিয়ে যাওয়ার পথে শুধু ক্রিকেট নয়, পুরো ক্রীড়াক্ষেত্রে চ্যানেল আইয়ের বিশেষ অবদান উল্লেখ করে বিসিবি সভাপতি সেটিকে অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন। রিপোর্টে জানাচ্ছেন আরিফ চৌধুরী। এক যুগ পর পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির শীর্ষ পদে। আলোচনায় না থেকেও অনেকটা নাটকীয়ভাবেই বোর্ডের দায়িত্ব নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। কথার চেয়ে কাজেই বেশি মনোযোগী ফারুক ইতিমধ্যে নিজের একটা গোলও সেট করেছেন। আগে কাজ করবেন, পরে বলবেন। রজত জয়ন্তী পেরিয়ে 26 বছরে পা দেয়া চ্যানেল আইয়ের মাইলফলক স্পর্শের এই সময়টিকে গর্বের সাথে স্মরণ করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। চ্যানেলের সাথে সম্পর্ক অনেক পুরনো। চ্যানেল আই রজত জয়ন্তী পেরিয়ে 26 বছরে পদার্পণ করেছে। অত্যন্ত আমি এ উপলক্ষে চ্যানেল আই পরিবারের সকল সদস্যদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে চ্যানেল আইয়ের ক্রীড়াক্ষেত্রে যে অবদান, সেই জন্য আমাদের স্পেশাল থ্যাঙ্কস ফ্রম দ্য ক্রিকেট বোর্ড, যাতে আরও উত্তরোত্তর আরও এগিয়ে যায় চ্যানেল আই, এবং এটা আমাদের ক্রিকেট বোর্ড থেকে সেই কামনাই থাকবে। বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে চ্যানেল আই দীর্ঘ পরিক্রমা অতিক্রম করে অবদানের জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রেসিডেন্ট হিসাবে আবারও নতুন করে তাদের সমৃদ্ধ সাফল্য কামনা করছি। আমি আশা করব চ্যানেল আই আরও অনেক দূরে এগিয়ে যাবে। জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন, সিলেকশন প্যানেলেও লিড দিয়েছেন। নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতায় অনেকের চেয়ে এগিয়ে থাকা ফারুক সফল হতে চান তার নতুন কাজে। বলেছেন, সবকিছু ফেলে ক্রিকেট উন্নয়নই মূল অগ্রাধিকার। ক্রিকেট উন্নয়ন সবচেয়ে প্রায়োরিটি, বাট ক্রিকেট উন্নয়ন করতে গেলে তো আরও কিছু জায়গা আছে, এগুলো হাত দিতে হয়। সো আমি তো সবসময় আমার ইন্টারভিউতে আমি সবসময় বলি যে আপনার যেই স্টেক হোল্ডার যারা আছে, যারা সবসময় একটু পিছনের দিকে থাকে, আম্পায়ার, খেলার মাঠ, কোচিং, কিউরেটর, এই জায়গাগুলো আসলে আমার প্রায়োরিটি। ইতিমধ্যে নতুন দায়িত্বের মাস পেরিয়েছে ফারুক আহমেদের। তার সময়ে প্রথম হোম সিরিজ সাউথ আফ্রিকার বিপক্ষে। বিসিবির নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট হয়ে আসছে প্রোটিয়ারা। এরপর বিপিএল আয়োজনের চ্যালেঞ্জ নিতে যাচ্ছে ফারুক আহমেদের বোর্ড। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। সবুজের সাজে বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বন বিভাগের সহযোগিতায় কালীবাড়ি প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে শিক্ষার্থীদের কাছে চারা বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরিবেশে ভারসাম্য রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান সুধীজনেরা। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সারা দেশের মতো ময়মনসিংহেও বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজের সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব ময়মনসিংহে। বিশ্বে 160 কোটি লোকের জীবিকা নির্ভর করছে এই গাছের উপরে। এই ফলদ, বনজ, ঔষধি এই গাছগুলো কিন্তু মানুষের নানা কাজে লাগছে। সুতরাং আমরা যত বেশি গাছ লাগাতে পারি আমাদের লাগাতে হবে, এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই উষ্ণতা কমবে। পাশাপাশি আমাদের কিন্তু এই যে জলবায়ুর যে পরিবর্তন, জলবায়ুর পরিবর্তনের কারণে কিন্তু আমরা যে নানা সমস্যায় পড়ছি, সেটার জন্য কিন্তু গাছের খুব দরকার। সুতরাং আসুন সবাই মিলে সারা বাংলাদেশে সবুজে ছেয়ে ফেলি এবং একসাথে হাতে হাত রেখে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। গাছের চারা উপহার পেয়ে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার কথা জানায় শিক্ষার্থীরা। প্রকৃতি ও জীবন থেকে যে আমরা গাছটি পেয়েছি, এই গাছটি আমরা বাসায় লাগাবো এবং যত্ন নিব। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আবার
মানে জলোচ্ছ্বাস যে পরিমাণ হচ্ছে, গাছ লাগানো খুবই প্রয়োজন। এখন যদি আমরা গাছ না লাগাই না হলে তো আমাদের পৃথিবী সজীব হবে না। ও গরম বাড়ছে, গাছ লাগানোর ফলে গরম কমবে আমাদের এখানে। গাছের সংখ্যা অনেক ছিল, অনেক খুশি গাছগুলো পেয়ে। প্রতি বছর অনেক গাছ নিধন করা হচ্ছে। এখানে যে আমাদেরকে গাছ দেওয়া হচ্ছে এটা আসলে একটা অনেক বড় একটা উপকারী জিনিস। মহতী উদ্যোগের প্রশংসা করে কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান সংশ্লিষ্টরা। সুন্দর প্রকৃতি, সুস্থ জীবন, এই প্রতিপাদ্য আমাদের প্রকৃত জীবন ক্লাবের এজন্য উত্তরোত্তর আরো বৃদ্ধি পায়। পৃথিবীকে সবুজময় করে গড়ে তোলার জন্য এরকম কর্মসূচির ভূমিকা অনস্বীকার্য। প্রকৃতির যে বিরূপ আচরণ আমাদের দিকে আসছে, দেহে আসছে, সেটার অলরেডি আমরা প্রমাণ পেয়েছি। আর সেটা থেকে মুক্তির জন্য আমার মনে হয় যে প্রকৃতি ও জীবন ক্লাবের যে আয়োজন আছে এর বিকল্প আর কিছু হতে পারে না। সবুজ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, সেজন্য জীবন ও প্রকৃতি ক্লাব স্লোগান দিয়েছে সবুজের সাজায় বাংলাদেশ। এটাকে আমাদের সাকসেসফুল করতে হবে। যে পরিমাণে তাপমাত্রা আমরা লক্ষ্য করেছি, এইটাকে যদি প্রশমন করতে হয় তাহলে গাছের আর কোনো বিকল্প নাই। বিশিষ্টজনরা বলছেন, সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। বাচ্চাদেরকে যদি কাজে লাগানো যায় গাছ লাগানোর ক্ষেত্রে, আমার মনে হয় সবচেয়ে উপকৃত হবে দেশ। প্রতিনিয়ত যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সহ নানাবিধভাবে পরিবেশ দূষণ হচ্ছে, সেটা মোকাবিলা করার জন্য একমাত্র উদ্ভিদেই রক্ষা করতে পারে এই ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে। বৃক্ষরোপণের মাধ্যমে সারা দেশ সবুজে সবুজে ভরে উঠুক, এমনটাই প্রত্যাশা সুধীজন, পরিবেশবাদী সহ সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চিকিৎসক হয়ে নাগরিক জীবনে নিজেকে সুস্থ রাখার প্রেসক্রিপশন হিসেবে বেছে নিয়েছেন ছাদ কৃষিকে। 5 বছরের অনুশীলনে 3 স্তরে গড়ে ওঠা আয়োজনটি দিচ্ছে সবুজ সৌন্দর্য আর রকমারি ফসল। উদ্যোক্তা বলছেন, ছাদ কৃষি দ্রুত সম্প্রসারণে প্রয়োজন সরকারের বাস্তবমুখী পদক্ষেপ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। শহর ক্রমেই গ্রাস করে নিচ্ছে চাষের জমি। বর্ধিত ঢাকার আফতাবনগর আবাসন এলাকা। এখানে গত 9 বছর ধরে বসতি গেড়েছেন ডাক্তার আব্দুল্লাহেল কাফি খান। নাগরিক জীবনে সুস্থ থাকার প্রচেষ্টায় বেছে নিয়েছেন কৃষির এই আয়োজন। পাচ্ছেন নানামুখী উপকারিতা। এখন তো গ্রীষ্ম সিজন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কিছু সবজি, কিছু ফল আসে, যেমন বরবটি, ঝিঙা, ঢেঁড়স, বেগুন, চাল কুমড়া, হ্যাঁ, তার পুঁই শাক, হ্যাঁ, অনেক সময় পালং শাকও হয়। আম আসে, আপনার কলা আছে, কামরাগা, সফেদা, আতাফল, হ্যাঁ, ড্রাগন ফল, আঙুর হয়। শহর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সবুজকেও প্রাধান্য দেওয়া দরকার মনে করছেন তিনি। ঢাকা সিটিতে আমরা জানি কয়েকবারই হচ্ছে দূষিত সিটিতে ফার্স্ট হয়েছে, যে সেই ক্ষেত্রে এটা যদি আমরা মানে সবার নিজের উদ্যোগে, এটা আসলে নিজের উদ্যোগ থেকে যদি করতে পারি, সেই ক্ষেত্রে হয়তো বা ভবিষ্যতে আমরা হয়তো একটা দূষণমুক্ত ঢাকা সিটি হয়তো আশা করতে পারি। নিরাপদ ফসল উৎপাদনের এই ঘরোয়া বিপ্লবটির জন্য দরকার প্রাতিষ্ঠানিক কাঠামো। সরকার যদি উদ্বুদ্ধ হয়ে সবাইকে যদি এভাবে বলেন যে হ্যাঁ আপনারা গাছ লাগান, সেক্ষেত্রে আমার মনে হয় সবাই নিজে থেকে উদ্যোক্ত হয়ে আরো নতুন কিছু হয়তো আসবে। একটা সময় ছাদ কৃষি শখের বিষয় থাকলেও এখন নগর জীবনে তারা বসবাস করছেন যারা, তারা প্রতিনিয়ত অনুধাবন করছেন এর প্রয়োজনীয়তা। যে কারণে সচেতন ব্যক্তি যারা আছেন তারা তাদের ছাদগুলোকে বিন্দুমাত্র খালি রাখছেন না, গাছগাছালি দিয়ে ভরছেন। এর উপকারিতার দিকটা তারা প্রচণ্ডভাবে অনুধাবন করছেন এবং তারা এই কথাও বলছেন যে এখানে সরকারের অংশগ্রহণটা অনেক জরুরি এর সম্প্রসারণের জন্য। একইভাবে তাদের এই ছাদ কৃষির আয়োজন দেখে প্রতিবেশীরা উদ্বুদ্ধ হচ্ছে, যেমনটা আমাদের হৃদয় মাটি ও মানুষের ছাদ কৃষি আয়োজন দিয়ে সারা বাংলাদেশে এখন ছাদগুলো এরকম সবুজে ভরপুর হচ্ছে। আব্দুল্লাহেল কাফি ছাদ কৃষিটি তেমন একটা না। ঢাকার আফতাবনগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে স্পোর্টস। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পূর্ণ লগ্ন শুভ মহালয়া আজ ভোর 6টা থেকে সকাল 7টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মহালয়ার পূজা আচারবিধি। সুলতানা হিমোর রিপোর্ট। দেবীপক্ষের সূচনায় শুরু হলো শুভ মহালয়া। ঘটকে চড়ে মর্তলোকে দেবী দুর্গার আগমনের ক্ষণ। পুরাণ মতে এদিনই শিবের দেয়া বর অনুযায়ী মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান দেবী দুর্গা। এরপরই টানা 9 দিনের যুদ্ধ শেষে
মহিষাসুরকে বধ করে শুভ শক্তির উদয় ঘটান মহামায়া দেবী দুর্গা। সকাল থেকেই মন্দির ও মণ্ডপে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মহালয়ার পূজা অর্চনা করেন ভক্তরা। তারা স্বপ্ন দেখেন অপশক্তির বিনাশ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে দেশ এগিয়ে যাবে। পূজায় আমাদের একটাই চাওয়া যে আগের মতো আবার সব কিছু ঠিক হয়ে যাক, আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারি, পড়াশুনো চাকরি বাকরি সব কিছু যেন আমরা করতে পারি ঠিকভাবে, এটাই মায়ের কাছে আমার চাওয়া। আমরা যেন কোনো কিছুতেই উগ্রতা না করে সবাই যেন শান্তিপূর্ণভাবে আমরা মিলেমিশে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি। দেবী দুর্গা হচ্ছে মা জগৎজননী। আমাদের প্রত্যাশা এটাই থাকবে, মা যখন আসবে মায়ের শুভ আগমনে যেন এই দেশের স্থিতি অবস্থাতে যেন অনেক সুস্থ স্বাভাবিক পর্যায়ে চলে যায়। আগামী 9ই অক্টোবর মহাষষ্ঠী, 13ই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা। শুভ শক্তি ও বিজয়ের শক্তির প্রতীক রূপে পূজিত হন দেবী দুর্গা। তার আগমনে ধরণীতে, জগতে, সংসারে নেমে আসবে সুখ ও সমৃদ্ধি এবং তার গমনের মধ্য দিয়ে বিদায় হবে সকল অপশক্তি, এমনটাই প্রত্যাশা করছেন দেবী ভক্তরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন ইরানের হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। লেবাননে হেজবুল্লাহর প্রতিরোধের মুখে স্থলবাহিনী। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। এবারে নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। যে কোনো সময় হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। ইরানে হামলার ব্যাপারে ইসরায়েল তার মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা করেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। ইরান বলছে তেল আবিব জবাব দিলে পরবর্তীতে হামলা আরও জোরদার করা হবে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানে হেজবুল্লাহ তীব্র প্রতিরোধের মুখে পিছু হটেছে ইসরায়েলি বাহিনী। এবারে স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। আলোচিত নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত নতুন ওয়েব সিরিজ চক্র মুক্তি পেতে যাচ্ছে। আগামী 10ই অক্টোবর থেকে এটি দেখা যাবে বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। মুক্তি পাওয়ার আগে ওয়েব সিরিজ চক্রের ট্রেইলার প্রকাশ করেছে আইস্ক্রিন। থ্রিলার ঘরানার ওয়েব সিরিজটি ময়মনসিংহে একটি রেল লাইনে একই পরিবারের 9 জনের ট্রেনের নিচে আত্মহত্যার ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে। সিরিজে মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন তাওসিফ মাহবুব ও তাসফিয়া ফারিন। ট্রেলারে মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় চক্রের প্রচারণামূলক পোস্টার শেয়ার করা হয়েছে। পুরানো ঢাকা ও কেরানীগঞ্জে 15 দিনের বেশি সময় ধরে চক্রের শুটিং হয়েছে। চক্র সিরিজে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, মার্শিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রুহান সহ অন্যরা। এবারে কৃষি সংবাদ। নোয়াখালী লোকালয় থেকে নেমেছে বন্যার পানি। স্পষ্ট হতে শুরু করেছে জেলার মৎস্য খাতের ক্ষয়ক্ষতি। হঠাৎ বন্যায় অধিকাংশ পুকুর, জলাশয় ও মৎস্য খামারের প্রায় 615 কোটি টাকার মাছ ভেসে গেছে। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। দীর্ঘটানা বৃষ্টি ও বন্যার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় কিছু বোঝে ওঠার আগেই ভেসে গেছে 85,000 পুকুর, জলাশয় ও খামারের মাছ। এই আকস্মিক বন্যায় খামারিদের ছিল না কোনো পূর্ব প্রস্তুতি। 10 ফুটের বেশি অতিরিক্ত পানি হওয়ার কারণে আমরা প্রজেক্টগুলো আর কন্ট্রোল করতে পারি নাই। এক রাতে সব ভাসি গেছে। হঠাৎ করে বানের পানি এমনভাবে আসছে যে আমরা কোনো প্রস্তুতি নিতে পারি নাই আমাদের মাছকে রক্ষা করার জন্য। এক রাতের ভিতরে সবকিছু শেষ হয়ে গেছে। আমরা প্রায় ব্যাংকে ঋণ আছি, প্রায় 30 লাখ টাকার মতো ঋণ আছি আমরা। বন্যায় বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে বেগমগঞ্জ, সেনবাগ,
সোনাইমুড়ি ও সদর উপজেলার মানুষ। হঠাৎ বন্যা হওয়াতে আমরা সেনবাগের প্রত্যেকটা শ্বাসেই আজকে আমরা প্লাবিত হয়ে গেছি, যে আমরা যে মাছটা রক্ষা করব নেট দিয়ে, সেই সুযোগটা আমরা পাই নাই। এখন ব্যাংক লোন নিয়ে বিভিন্ন এনজিও থেকে নিয়ে প্রায় আমার অনেক টাকা লোন আছে। মৎস্য চাষের জন্য কিছু খাদ্য এবং কিছু পোনা অতি দ্রুত আমাদেরকে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এখন পর্যন্ত খামারিদের জন্য কোনো সরকারি বরাদ্দ পাওয়া যায়নি। ক্ষতির পরিমাণ আনুমানিক 615 কোটি টাকা। ইতিমধ্যে সংশ্লিষ্ট সকল ধরনের মৎস্য চাষিদের সাথে যোগাযোগ করে আমরা একটা প্রস্তাবনা অথবা সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সুদমুক্ত ঋণ সহ সরকারি আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও ভোলা পৌরসভার মাসব্যাপী অভিযানে নির্মল হয়ে উঠেছে ভোলার পরিবেশ ও প্রকৃতি। পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আবারও প্রাণ ফিরে পাচ্ছে ভোলা পৌরসভার পুকুর খাল। প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি ডেঙ্গুমুক্ত শহর গড়তে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। হারুনা রশিদের তথ্য, অজিত দাসের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। 1920 সালে প্রতিষ্ঠিত হয় ভোলা পৌরসভা। পরবর্তীতে 1989 সালে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা পায়, কিন্তু বর্তমানে নানা অব্যবস্থাপনা আর অপরিচ্ছন্নতায় পুরো পৌরসভা। এর মধ্যে অন্যতম শহরের বিভিন্ন পুকুর, জলাশয় ও খাল। বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ প্রকৃতিতে। পরিবেশ প্রকৃতির উন্নয়নে সকলের সম্পৃক্ততার আহ্বান পৌরসভা ও বিডি ক্লিনের। বিডি ক্লিন এবং ভোলা পৌরসভার যৌথ উদ্যোগে এবং এই কর্মসূচি কন্টিনিউ করবে। ভোলার যে কয়েকটি পুকুর রয়েছে সেই কয়েকটি পুকুর আমরা পৌরসভার সাথে একসাথে পরিচ্ছন্ন করব। ময়লা আবর্জনা পরিষ্কারের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে পরিচ্ছন্ন শহর। ভোলা শহরকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার জন্য আমরা বিডি ক্লিনের সহযোগিতায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি, যাতে এই বর্ষার পরপরই আমরা ডেঙ্গু মশার যে প্রাদুর্ভাব বাংলাদেশে দেখা যায় সেটির হাত থেকে ভোলা শহরকে মুক্ত রাখার জন্য আজকে এই মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম বিডি ক্লিনের সহযোগিতায় আমরা শুরু করতে যাচ্ছি। ভোলাবাসীকে যাতে আমরা একটা স্বাস্থ্যকর স্মৃতি উপহার দিতে পারি, তার প্রারম্ভিক কাজ হিসেবে আমাদের আজকে এই পরিচ্ছন্নতা মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেছে। পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্য অপসারণে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান সচেতন নাগরিকদের। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। শেয়ার বাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম তদন্তে জাতীয় দলের তারকা অলরাউন্ডার ও সাবেক সাংসদ সাকিব আল হাসান এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সাকিবের সঙ্গে তার স্ত্রী উম্মে রোমান আহমেদ শিশিরের ব্যাংক হিসেবের তথ্য চাওয়া হয়েছে। এর আগে শেয়ার লেনদেনে কারসাজি করায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করে। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শেয়ার বাজার, বিদ্যুৎ কেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি সহ বিভিন্ন ব্যবসায় জড়িত। মনার্ক মার্ক সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান। চট্টগ্রামে শারদীয় দুর্গা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, হারুনুর রশিদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নজিমুর রহমান সহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, একটি দল দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। জনগণকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তারা। সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত সবাইকে স্ব দপ্তরের বয়স শিথিল করে চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান।
চতুর্থ শ্রেণী সরকারি কর্মকর্তা কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আজিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। প্যানেল আলোচক ছিলেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আশরাফ কায়সার, মাহবুবুর রহমান আনি সহ অনেকেই। রংপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে অসচ্ছলদের মাঝে ছাগল, ভ্যান, গাছের চারা সহ বিভিন্ন উপকরণ বিতরণ এবং মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অক্টোবর সেবাপক্ষ ও মেলা উপলক্ষে কর্মসূচি উদ্বোধন করেন লায়ন্স ক্লাবের জেলা গভর্নর মোহাম্মদ হানিফ। উপস্থিত ছিলেন ক্লাবের প্রথম ভাইস গভর্নর শঙ্কর কুমার, লায়ন বানিউল আলম বাবু, লায়ন এনামুল হক সোহেল সহ অন্যরা। এরপর রংপুর বিভাগের 16টি ক্লাবের অংশগ্রহণে জনসচেতনতামূলক র্যালি সৈয়দপুরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সংবাদে আবারও নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন একই দিনে দায়িত্ব ছাড়লেন দুই অধিনায়ক। ওয়ানডে ও টি-20 থেকে অবসরে পাকিস্তানের বাবর আজম, টেস্ট থেকে বিদায় নিলেন নিউজিল্যান্ডের টিম সাউদি। চেকমেট। বাচ্চারা তো সবসময় রেডি থাকবেই, কারণ ওদের আছে 23টি পুষ্টি সমৃদ্ধ হরলিক্স, যা বাচ্চার মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে, বুদ্ধিতে বৃদ্ধিতে রেডি সব সময়। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। মাসের খরচ তো এখন হয়ে গেছে দ্বিগুণ, এখন টাকা বাঁচাতেও হবে দ্বিগুণ। আইডিয়া, সব হবে দ্বিগুণ, সব হবে দ্বিগুণ। আম্মু, দ্বিগুণ বাঁচানোর জন্য মাটির ব্যাংক। বাহ, কিন্তু দাগও লেগেছে দ্বিগুণ, এখন পাউডারও লাগবে দ্বিগুণ। না, আমার মাটির ব্যাংক আছে না, নতুন সার্ফ এক্সেল। এটি সাধারণ পাউডারের তুলনায় লাগে অর্ধেক, তাই ধোয়া যায় দ্বিগুণ কাপড়। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। এ প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট, টেস্ট হবে বেস্ট। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। তোমার চোখ তো সরছেই না, তোমার উজ্জ্বলতা সরতেই দিচ্ছে না। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। ভিম লিকুইডের দাবি এটি বারের তুলনায় পরিষ্কার করে দ্বিগুণ প্লেট। আমি মানি না। ভিম লিকুইডে আছে দ্বিগুণ লেবুর শক্তি, যা বারের তুলনায় দ্বিগুণ প্লেট পরিষ্কার করে। তাহলে কে জিতলো? আমার ভিম লিকুইড। পেপসোডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিন থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট চকলেট চকলেট। মা, ডিসুন ডিসুন তো পেপসোডেন্ট করবে, তাই না? জীবনের সাথে চলে হাই ফাই, অল টাইম হেলদি লাইফ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম, মাত্র 50 টাকা। সার্ফ এক্সেল 150 না, 1 2 0 120। সারা মাসের কঠিন দাগ দূর হবে মাত্র 120 টাকায়। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন।
দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। এবারে রয়েছে খেলার খবর।